গল্পের শুরুতেই আমরা সিয়নকে দেখি, যে একটি স্কুলের শারীরিক শিক্ষার টিচার ছিল। একদিন বাজার করে বাড়ি ফেরার পথে হঠাৎ 3টি মেয়ে তার পথ আটকায়। তারা এক মুহূর্তের মধ্যে সিয়নকে মারধর করতে থাকে এবং তারা বলতে থাকে, তুই আমাদের বয়ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি কেন করিস? তোর জন্যই আমাদের বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে। অবাক হয়ে সিয়ন জবাব দেয়, তারা আমার বয়ফ্রেন্ড নয়, তারা আমার ভাই। কিন্তু মেয়েগুলো তার কথা শুনতেই চায় না, বরং আরো রেগে গিয়ে তাকে পেটাতে থাকে। বাধ্য হয়ে সিয়ন আত্মরক্ষার চেষ্টা করে, কিন্তু 3 জনের সঙ্গে একা পেরে ওঠা তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। এরপর সিয়ন রাগ আর হতাশা নিয়ে বাড়ি ফিরে। বাসায় ঢুকেই সে তার 3 ভাইকে ডেকে জিজ্ঞাসা করে, তোদের মধ্যে আজ কার ব্রেকআপ হয়েছে? তাড়াতাড়ি বল। আমি একটু আগেই তোদের এক্স গার্লফ্রেন্ডদের হাতে মার খেয়েছি। কিন্তু এখানে 3 জনের কেউই স্বীকার করতে চায় না। সিয়ন তাদের মুখ থেকে কথা বের করার জন্য তাদেরকে বলে, দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। সে নানা অদ্ভুত ভঙ্গিতে তাদের ছবি তুলতে থাকে। কিন্তু এখানে মজার বিষয় হলো, যেভাবে সিয়ন তাদের ছবি তুলুক না কেন, প্রত্যেক ছবিতেই তারা খুবই সুন্দর লাগছিল। কারণ সিয়নের ভাইয়েরা দেখতে সত্যি বেশ হ্যান্ডসাম ছিল। এটা দেখে সিয়নের মেজাজ আরো খারাপ হয়ে যায়। রাগে ফুলতে থাকা সিয়ন আর নিজেকে সামলাতে পারে না। সে তার 3 ভাইকে ধরে ইচ্ছে মতো মারতে শুরু করে এবং নিজের ওপর হওয়া অত্যাচারের প্রতিশোধ নিতে থাকে। এরপর গল্পটি ফ্ল্যাশব্যাকে ফিরে যায়। সেখানে দেখা যায় সিয়নের মা এক ব্যক্তির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যার আগের সংসারে 2 ছেলে ছিল। কিছুদিন পর তাদের পরিবারে আরো একটি ছেলে সন্তান হয়। যখনই সিয়নের ভাইয়েরা বড় হতে শুরু করে, তখন তার জীবন ধীরে ধীরে একটি দোজখে পরিণত হয়। কারণ তারা শুধু সিয়নকে ফুল এনে দিত। মজার ব্যাপার হলো, সেসব ফুল কখনোই সিয়নের জন্য ছিল না, ফুল তার ভাইদের জন্য পাঠাতো। এতে সিয়নের মধ্যে এক ধরনের বিরক্তি তৈরি হয়। সে সুন্দর ও হ্যান্ডসাম ছেলেদের পছন্দ করত না, কারণ তার ভাইদের হ্যান্ডসাম চেহারা তার জীবনের জন্য একটি বোঝা হয়ে দাঁড়ায়। তখন সিয়নের মনে হতে থাকে, হ্যান্ডসাম ছেলেরা শুধু ঝামেলার কারণ হতে পারে, তাদের থেকে ভালো কিছু আশা করা বৃথা। তাই সিয়ন মনে মনে প্রতিজ্ঞা করে, সে জীবনে কখনো কোনো হ্যান্ডসাম ছেলেকে ডেট করবে না। তখনই গল্পে আমাদের মেইন লিড লিকে দেখানো হয়। কিছুদিন আগেই সে বিদেশ থেকে ফিরেছে। লির স্বপ্ন হচ্ছে ফ্যাশন ডিজাইনার হওয়া। একদিন লি একটি রেস্টুরেন্টে বসে ছবি আঁকার চেষ্টা করছিল। তার সামনে বসা মেয়েটির ছবি আঁকার চেষ্টা করে, কিন্তু সে ছবিটি আঁকতে পারে না। ঠিক এমন সময় লি খেয়াল করে, ওই মেয়েটার বয়ফ্রেন্ড থাকার সত্ত্বেও মেয়েটা বারবার তার দিকে ঘুরে তাকাচ্ছে। কিছুক্ষণ পর মেয়েটির বয়ফ্রেন্ড বাথরুমে গেলে লি সরাসরি মেয়েটির কাছে গিয়ে তার নাম্বার চায়, আর মেয়েটিও তার নাম্বার দিয়ে দেয়। নম্বর পেয়ে লি বাথরুমে যায় এবং মেয়েটির বয়ফ্রেন্ডের সামনে সেই নম্বরটি দেখিয়ে বলে, তোমার গার্লফ্রেন্ড আমার টাইপের নয়। এই কথা শুনে ছেলেটি পুরো হতভম্ব হয়ে যায়। এরপর লি ওয়াশরুম থেকে বেরিয়ে এসে তার বন্ধুর জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর তার বন্ধু গাড়ি নিয়ে আসে। এরপর সে যাওয়ার সময় খেয়াল করে সেই মেয়েটি তার বয়ফ্রেন্ডের পিছু পিছু দৌড়াচ্ছে এবং বারবার ক্ষমা চাইছে। তবে মেয়েটির বয়ফ্রেন্ড কিছুতেই তাকে ক্ষমা করতে রাজি হয় না। অন্যদিকে আমরা দেখতে পাই সিয়ন প্রিন্সিপালের সাথে কথা বলতে চাচ্ছিল, কিন্তু প্রিন্সিপাল তার কোনো কথা না শুনেই সিয়নকে রুম থেকে বের করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে সিয়ন বাইরে গিয়ে অদ্ভুত আর উল্টাপাল্টা আচরণ করতে শুরু করে। সিয়নের এই আচরণ স্কুলের এক ডক্টরের নজরে পড়ে, যিনি প্রিন্সিপালের একজন সহকর্মী। প্রিন্সিপালের কাছে বিষয়টি নিয়ে কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই সিয়ন পরিস্থিতি বুঝে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে সিয়ন যখন তার ক্লাসরুমে ফিরে যায়, তখন সে অবাক হয়ে দেখে তার এক ভাই ক্লাসের হাই বেঞ্চের উপর দাঁড়িয়ে নাচছে। সিয়ন তার ভাইয়ের এই কাণ্ড দেখে রেগে মেগে তাকে ডাকতে থাকে। তার রাগান্বিত আওয়াজে ভয় পেয়ে তার ভাই বেঞ্চ থেকে পড়ে যায়। এরপর সিয়ন তাকে কান ধরে ক্লাসরুমের বাইরে নিয়ে আসে এবং তাকে শাস্তি দিতে শুরু করে। কিছুক্ষণ পর সিয়ন লক্ষ্য করে তার বয়ফ্রেন্ড তাকে ফোন করে দেখা করতে বলে। সিয়ন রাগ সামলে সরাসরি একটি রেস্টুরেন্টে যায় এবং সেখানে বসে বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সিয়ন লক্ষ্য করে তার বয়ফ্রেন্ডের জায়গায় একজন হ্যান্ডসাম ছেলে এসে দাঁড়িয়ে রয়েছে। এটি দেখে সে প্রথমে অবাক হয় এবং ভাবে এই লোকটি কে। তবে কিছুক্ষণ পরেই বুঝতে পারে যে এই হ্যান্ডসাম ব্যক্তি আর কেউ নয়, তার বয়ফ্রেন্ডই, যে প্লাস্টিক সার্জারি করিয়ে নিজেকে আরো সুন্দর করে তুলেছে। সিয়ন তো হ্যান্ডসাম ছেলেদের একেবারেই পছন্দ করতো না, কিন্তু বয়ফ্রেন্ডের নতুন চেহারা দেখে সে নিজেকে বোঝাতে থাকে চেহারা যাই হোক, তার ভালোবাসা সেই পুরনো মানুষটির জন্য।
তবে কিছুক্ষণের মধ্যেই সিওন বুঝতে পারে প্লাস্টিক সার্জারি করিয়ে তার বয়ফ্রেন্ড শুধু তার চেহারাই বদলায়নি, বরং তার মনোভাবও সম্পূর্ণ বদলে গেছে। তার নতুন আচরণ এতটাই বদলে গিয়েছে যে সে সিওনের সঙ্গে ব্রেকআপ করতে চায়। এ কথা শুনে সিওনের মন ভেঙে যায়। দুঃখ আর হতাশায় সিওন তার এক ভাইয়ের বাড়ি যায় এবং সেখানে বসে প্রচুর ড্রিঙ্কস করতে শুরু করে। মাতাল অবস্থায় সে আশেপাশের ছেলেদের সঙ্গে ফ্লার্ট করতে থাকে, যা দেখে তার ভাই দ্রুত সিওনকে গাড়িতে তুলে বাড়ি পাঠিয়ে দেয়। তবে অতিরিক্ত মদ্যপানের কারণে রাস্তায় সিওনের বমি আসতে শুরু করে। তখন সে তার এক বান্ধবীকে ফোন করে সাহায্য চায়। বান্ধবী তৎক্ষণাৎ সেখানে পৌঁছে সিওনকে গাড়ি থেকে নামিয়ে একটি নিরিবিলি জায়গায় নিয়ে যায় এবং তাকে শান্ত করার চেষ্টা করে। সিওন তার বান্ধবীকে বলতে থাকে, সব হ্যান্ডসাম ছেলেই কি একই রকম হয়? তারা কি কখনোই কেউকে মন থেকে ভালোবাসতে পারে না? এরপর সিওন যখন সেই জায়গাটা পরিষ্কার করছিল, তখন পাশ দিয়ে যেতে থাকা লির সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কার ফলে সিওন মাটিতে পড়ে যায়। এতে সে প্রচন্ড রেগে যায় এবং এখানেই দৃশ্যটি কাট হয়। পরের দৃশ্যে আমরা দেখি সিওন ভুল করে প্রিন্সিপালের সবচেয়ে প্রিয় গাছটি একটি ফুল ভেঙে ফেলে। দুর্ভাগ্যক্রমে এই ঘটনাটা স্কুলের ডক্টরের নজরে পড়ে যায়। কিছুক্ষণ পর প্রিন্সিপাল রেগে গিয়ে সবাইকে ডেকে এই বিষয়ে প্রশ্ন করেন। ডক্টর তখন বিষয়টি পরিষ্কার করে বলে দেন, এ কারণে সিওনের মনে হয় তার জীবনের প্রতিটি হ্যান্ডসাম ব্যক্তি শুধু সমস্যা আর হতাশার কারণ। তার হ্যান্ডসাম ছেলেদের প্রতি বিশ্বাস উঠে যায়। অন্যদিকে লির মা তাকে দেখতে আসেন এবং জানান, তুমি কোরিয়ায় এসেছো, এ খবর তোমার দাদি জেনে গিয়েছেন। তিনি এখন চান তুমি আমাদের ফ্যামিলি বিজনেসে কাজ করো। কিন্তু লি ফ্যামিলি বিজনেসে কাজ করতে চায় না। অন্যদিকে সিওনকে দেখা যায় তার বান্ধবীর সঙ্গে বসে বসে সে খাবার খাচ্ছিল। ঠিক তখনই সেখানে লি চলে আসে। তাকে দেখে সবাই অবাক হয়ে যায়। লি এত সুন্দর দেখতে যে আশেপাশের মেয়েরা তার দিকে বারবার তাকিয়ে থাকে এবং তার আশেপাশে ঘুরঘুর করতে থাকে। অন্যদিকে সিওন পুরোপুরি নিজের খাবার খাওয়ার মধ্যেই ব্যস্ত ছিল। তার আশেপাশে কি হচ্ছে সে যেন সে দিকে একদমই খেয়াল করে না। তবে লি সরাসরি সিওনের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি কে? সিওন ভাব নিয়ে উত্তর দেয়, আমি তোমার প্রথম ক্রাশ। এই কথা শুনে লি চমকে যায় এবং তার একটি ফ্ল্যাশব্যাক মনে পড়ে। সেই ফ্ল্যাশব্যাকে দেখা যায় ছোটবেলায় লি একদিন সিওনকে প্রপোজ করেছিল, কিন্তু লি এর চেহারার কারণে সিওন তাকে সরাসরি না করেছিল। বর্তমানে সিওনের কথা শুনে লি রাগে সিওনের দিকে তাকিয়ে বলে, ও আচ্ছা, তাহলে তুমি সেই মেয়ে ছিলে। ঠিক এই মুহূর্তে হঠাৎ লির পেটে ব্যথা শুরু হয়। আসলে লির একটা সমস্যা ছিল, যখনই সে কোনো ঝামেলায় পড়তো তার পেটে ব্যথা শুরু হয়ে যেত। সেই ব্যথার কারণেই সে দ্রুত রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। লি চলে যাওয়ার পর সবাই সিওনের দিকে তাকিয়ে জানতে চায়, আচ্ছা লির কি হয়েছে? সিওন তাদেরকে বলে, আমি কি জানি। অন্যদিকে লি ততক্ষণে রেস্টুরেন্টের আশেপাশে একটি ভালো ওয়াশরুম খুঁজতে শুরু করে। ভালো ওয়াশরুম খুঁজে না পেয়ে লি সেখানেই তার কাজ সেরে ফেলে। তার বন্ধু এই জায়গায় লিকে দেখে তাকে দ্রুত বাড়ি নিয়ে যায়। রাতের বেলায় লি ঘুমাতে পারে না, তাই সে তখনই ডাক্তারের বাড়িতে চলে যায়। ডাক্তার তাকে দেখে অবাক হয়ে বলেন, এত রাতে কি হয়েছে? লি তার সমস্যার কথা খুলে বলে, ছোটবেলায় যখন সিওন আমাকে না বলে দিয়েছিল, আমি এতটাই কষ্ট পেয়েছিলাম যে আমি খাওয়া দাওয়া পুরোপুরি বন্ধ করে দিই। কিন্তু কিছুদিন পর আমি হঠাৎ একসাথে অনেকগুলো খাবার খেয়ে ফেলি। এরপরই আমার পেটে সমস্যা শুরু হয়। একবার তো সবার সামনে অপ্রত্যাশিতভাবে এমন পরিস্থিতিতে পড়ি। তখন থেকে এই সমস্যা আমার সঙ্গে লেগে আছে। কিন্তু এখন আমি সিওনের ওপর বদলা নিতে চাই, কারণ লি এখন আর রিজেক্ট হওয়ার বিষয়টি মানতে পারছিল না। কিছুক্ষণ পর সে তার দাদির সঙ্গে দেখা করতে যায়। সেখানে সে সাফ জানিয়ে দেয়, আমি আর কোরিয়ায় থাকতে চাই না, আমাকে ফ্যামিলি বিজনেসে জড়ানোর চেষ্টা করবেন না। এই কথা শুনে তার দাদি কৌশলে বলে, তুমি শুধু 1 বছর ফ্যামিলি বিজনেস সামলাও, এরপর তুমি যা চাইবে সেটাই হবে। এমন প্রস্তাব শুনে লি অনিচ্ছার সত্ত্বেও রাজি হয়ে যায়। এরপর লি সেখান থেকে চলে আসে। লি চলে যাওয়ার পর তার মা আর দাদি অনেক খুশি হয়। তারা আসলেই এটা চেয়েছিল। তাদের গোপন পরিকল্পনা ছিল এই সময়ের মধ্যে লির জন্য একটি ভালো মেয়ে খুঁজে তাকে বিয়ে দেওয়া, যাতে লি সারা জীবনের জন্য কোরিয়াতে থেকে যায়। অন্যদিকে সিওন একদিন তার পুরনো বন্ধু কিমকে দেখে। কিম চরম বিপদে ছিল এবং তার থাকার কোনো জায়গা ছিল না। কিমের দুর্দশা দেখে সিওন তাকে নিজের বাড়িতে থাকার জন্য নিয়ে আসে। ঠিক তখনই সিওনের কাছে তার কলিগের ফোন আসে। তার কলিগ সিওন ও লিকে একসঙ্গে ডিনার করার প্রস্তাব দেয়। ডিনারে যখন লি সেখানে পৌঁছায়, সে সিওনকে দেখে চমকে যায়। লি মজা করে বলে, আমার মনে হয়
আমাদের ওদের একা ছেড়ে দেওয়া উচিত। এদিকে সিওন বুঝতে পেরেছিল যে লি তাকে সত্যিই পছন্দ করে। যখন তারা দুইজন একটি নিরিবিলি জায়গায় বসে কথা বলতে শুরু করে, লি সিওনের দিকে তাকিয়ে বলে, আমি এখনো তোমাকে পছন্দ করি। এই কথা বলার সময় লি মনে মনে ভাবছিল এবার সিওন তাকে কোনোভাবেই রিজেক্ট করতে পারবে না, কারণ সে এখন আগের থেকে অনেক হ্যান্ডসাম হয়ে গিয়েছে। কিন্তু এদিকে সিওন তার মুখের উপরে বলে দেয়, আমি তোমাকে পছন্দ করি না, এবং কিমকে নিয়ে সেখান থেকে চলে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না যে এত সুন্দর হওয়া সত্ত্বেও সিওন তাকে কিভাবে না করে চলে যেতে পারে। এই কথোপকথন শেষে লির বন্ধু তাকে একটি পরিকল্পনা দেয়। সে বলে, তুমি এবার সিওনকে তোমার গাড়ি দেখে ইমপ্রেস করার চেষ্টা করো। একবার সে তোমার মায়ায় পড়লে তুমি তাকে ছেড়ে দিয়ে কষ্ট দিতে পারবে। এটা শুনে লিও রাজি হয়ে যায়। পরের দিন সকালে সে তার নতুন গাড়ি কেনার জন্য শোরুমে যায়। শোরুমে গিয়ে হঠাৎ করে লি সিওনকে তার এক ভাইয়ের সঙ্গে দেখতে পায়। তাদের একসঙ্গে দেখে লি মনে করে তারা হয়তো কাপেল। আর একটু পর সে যখন বাড়ি ফিরে আসে, বাড়ি ফিরে লি দেখে সিওন এবার তার দ্বিতীয় ভাইয়ের সঙ্গে সময় কাটাচ্ছে। এবার লি পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে সিওন একই সময়ে দুইজনের সঙ্গে ডেট করছে। সে মনে মনে ভাবে, এটা কিভাবে সম্ভব? সে আমার প্রপোজালে আমাকে না করে দিয়ে সে কিভাবে একই সঙ্গে দুইজনের সঙ্গে ডেট করছে। এইদিকে রাতের বেলা সিওন তার বন্ধু কিমের সঙ্গে নাইট ওয়াকে বের হয়। ঠিক সেই সময় সিওন এবং কিম রাস্তায় হাঁটতে হাঁটতে একটি মেয়েকে রাস্তায় শুয়ে থাকতে দেখে। সিওন তার দিকে এগিয়ে গিয়ে বলে, তোমার যদি থাকার কোনো জায়গা না থাকে তাহলে তুমি আমার সাথে থাকতে পারো। কিন্তু সে যেতে রাজি হয় না। তারপর মেয়েটি সিওনকে একটি ব্যাগ তার দিকে বাড়িয়ে দেয়। সিওন ব্যাগটি নিতে চায় না, কারণ ব্যাগটি টাকায় ভর্তি ছিল। এরপর সে নিজের লপস্টিক দিয়ে কাপড়ের ওপর তার ফোন নম্বর লিখে দেয় আর বলে, যদি কখনো আমার প্রয়োজন হয় আমাকে ফোন দিও। মেয়েটি সেই নম্বরটি হাতে নিয়ে একটি বিশাল বড় বাড়িতে চলে যায়। পরের দিন সকালে আমরা লিকে দেখি যে সে এবার সিওনের স্কুলে চলে এসেছে। আসলে এই স্কুলটা লিয়ের দাদার ছিল। স্কুলে এসে লি সিওনকে দেখার পর তার পেটে ব্যথা শুরু হয়ে যায়। সে তৎক্ষণাৎ তার অফিসে চলে যায় এবং তার ডাক্তার বন্ধুকে ফোন করে। ডাক্তার বন্ধু তাকে একটি মেডিসিন নিতে বলে এবং পরামর্শ দেয়, তুমি সিওনের চোখের দিকে তাকানোর চেষ্টা করো। কিন্তু লি তো সিওনের চোখের দিকে তাকানোর সাহসই পায় না। লি এবার সিওনের একটি ছবি তুলতে যায়, কিন্তু সিওনের ছবিতে তার চোখের দিকে তাকানোর পরপরই লিয়ের পেটে ব্যথা আবারও শুরু হয়ে যায়। অন্যদিকে কিম তখন সিওনকে জিজ্ঞাসা করছিল, লি আমাদের স্কুলে কেন এসেছিল? সিওন কোনো উত্তর না দিতে পেরে কৌতূহলী হয়ে ইন্টারনেটে লির সম্পর্কে খোঁজ করে। কিছুক্ষণ পর তারা জানতে পারে যে এই সম্পূর্ণ স্কুলটির মালিক আসলে লি। এই তথ্য শুনে কিম খুবই ইমপ্রেস হয়ে যায়, তবে সিওনের এতে কোনো কিছুই যায় আসে না। অন্যদিকে লি যখন স্কুল থেকে বের হয়ে গাড়ির দিকে যাচ্ছিল, তখন হঠাৎ সিওন তাকে দেখে হাত নাড়ায়। লি তা দেখে এক মুহূর্তের জন্য থমকে যায় এবং ঘাবড়ে যায়। সে দ্রুত তার গাড়ির দিকে যেতে থাকে। তার মনে তখন একটাই চিন্তা, সিওন কি আমার গাড়ির জন্যই আমাকে ইশারা করছিল? তার বন্ধু তাকে যা বলেছিল তা মনে করে সে ভাবতে থাকে, তাহলে কি এবার সিওন ইমপ্রেস হয়েছে? অপরদিকে স্কুলের সবাই মিলে লিকে নিয়ে একটি বিশাল ওয়েলকাম পার্টি আয়োজন করে। ওয়েলকাম পার্টিতে সিওনের এক্স বয়ফ্রেন্ডও এসেছিল। সিওনকে দেখে তার এক্স হঠাৎ কান্না শুরু করে দেয় এবং বলতে থাকে, আমার প্রেজেন্ট গার্লফ্রেন্ড যখন জানতে পেরেছে যে আমি প্লাস্টিক সার্জারি করিয়েছি তখন সে আমাকে ছেড়ে দিয়েছে। এরপর সে সিওনকে তার মনের সব দুঃখ কষ্ট খুলে বলে। সিওন তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু তার এক্স আচমকা রেগে গিয়ে সিওনকে ধাক্কা দেয়। এই সব কিছু দূর থেকে লি লক্ষ্য করছিল। ঠিক সেই মুহূর্তে সে দ্রুত এগিয়ে এসে সিওনকে পড়ে যাওয়া থেকে রক্ষা করে। সিওন তার ড্রাইভারকে তার এক্স বয়ফ্রেন্ডের ঠিকানা দিয়ে বলে তাকে সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। এটা শুনে লি কিছুটা অবাক হয়ে সিওনকে প্রশ্ন করে, সে কে? সিওন উত্তরে বলে, ওটা আমার এক্স, যে দেখতে আগের মতো আর নেই। এটা শুনে লি কিছুটা থমকে যায়। সে মনে মনে ভাবতে থাকে, তাহলে কি সিওন এখনো গুড লুকিং লোকেদের বেশি গুরুত্ব দেয়? এরপর দুইজন একসাথে টেবিলে বসে খাবার খেতে থাকে। খাবার খাওয়ার সময় লি কথার প্রসঙ্গে সিওনকে জিজ্ঞাসা করে, তুমি কি করবে যদি কোনো স্টুডেন্ট কোনো কারণে তোমার উপর রেগে গিয়ে বদলা নিতে চায়? এটা শুনে সিওন চুপ থাকে, কোনো উত্তর দেয় না। পরবর্তী সিনে সিওন যখন তার বন্ধু কিমের সঙ্গে দেখা করে তখন কিম বলে, তোমার উচিত ছিল লির কাছে ক্ষমা চাওয়া। এটা শুনে সিওন লির কাছে ক্ষমা চাইতে যায়। তখন লি স্কুল থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সিওন সামনে এসে বলে, আমরা ছোট ছিলাম, অনেক ভুল করেছি, এখন উচিত এগুলো ভুলে গিয়ে নতুন করে শুরু করা। এটা বলে সিওন দ্রুত সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু ঠিক সেই সময় লির হাতে ব্যথা থাকার কারণে তার দুটো আঙ্গুল ভাঁজ করা
যাচ্ছিল। সিওন হঠাৎ থেমে যায় এবং ভাবতে শুরু করে লি কি আমাকে কোনো উল্টাপাল্টা ইশারা করার চেষ্টা করছে। সিওন ফিরে এসে লিকে দেয়ালে পুশ করে। ঠিক তখনই লির একটা ফ্ল্যাশব্যাক মনে পড়ে। ছোটবেলা ঠিক সিওন এমনই করেছিল। লি ভুল করলে তাকে ঠাট্টার ছলে ইঙ্গিত দিত আর মুচকি হাসতো। সেই হাসি লির মন কেড়ে নিয়েছিল। তবে ছোটবেলায় লি দেখতে তেমন আকর্ষণীয় ছিল না। তার এই চেহারার কারণে কেউ তাকে পাত্তা দিত না। বর্তমানে লি বুকে হাত দিয়ে ফিসফিস করে বলতে থাকে, হ্যাঁ তুমিই ছিলে সেই মেয়ে। এরপর তার ছোট ভাইয়ের পরামর্শের কথা মনে পড়ে। সে সিওনের হাতের নিচ দিয়ে বেরিয়ে সে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরদিন সকালে কিম সিওনকে প্রশ্ন করে, তুমি কি গতকাল রাতে লিকে মেরে গুম করে ফেলেছো? আজ তো কোথাও তার দেখা পাচ্ছে না। এটা শুনে সিওন রেগে যায়। অন্যদিকে লি তার ডাক্তারের সঙ্গে ফোনে কথা বলে। সে জিজ্ঞাসা করে আমার কেন সিওনকে দেখলে হার্টবিট বেড়ে যায়। ডাক্তার তাকে বিষয়টি বুঝিয়ে বলে, কিন্তু লি কিছুতেই তার কথা মানতে চায় না। ডাক্তারের সঙ্গে পরামর্শ শেষে ডাক্তার লিকে তার হার্টের সম্পূর্ণ চেক আপ করতে বলে। লি চেক আপ করার পর জানতে পারে যে তার হার্ট একদম স্বাভাবিক অবস্থায় রয়েছে। এরপর সে স্কুলে চলে যায়। স্কুলে যাওয়ার পথে লি দূর থেকে সিওনকে দেখতে পায়। সিওনকে দেখা মাত্রই তার হার্টবিট আবারও বেড়ে যায়। তাই সে তাড়াতাড়ি স্কুল ছেড়ে বাড়ি ফিরে আসে। অন্যদিকে সিওন লিকে স্কুলে না দেখে চিন্তায় পড়ে যায়, কারণ লিয়ের কাছ থেকে একটি জরুরি ডকুমেন্ট ফাইল সাইন করানো ছিল, যা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্কুল শেষ করে সিওন লিয়ের বাড়িতে যায়। সেখানে সে পুরনো স্কুল অ্যালবামটি খুঁজে পায়। অ্যালবামের একটি পাতায় সিওন ও লির ছবি পাশাপাশি জোড়া লাগানো ছিল, আর তার নিচে লেখা ছিল বেস্ট ফ্রেন্ড। অ্যালবাম থেকে ছবি দেখে সিওন তাদের পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে। তখন তার মনে পড়ে ছোটবেলায় লি কতটাই না ভালো ছিল, কিন্তু বর্তমানে লি পুরোপুরি বদলে গেছে। অন্যদিকে লি তার বন্ধুদের সঙ্গে একটি ক্লাবে যায়। ক্লাবে তার আশেপাশে অনেক মেয়ে ঘোরাঘুরি করতে থাকে। লি এতে বিরক্ত হয়ে প্রত্যেককে দূরে সরিয়ে দেয়। এই দৃশ্য দেখে তার বন্ধু বলে, তোমার এখানে মেয়েদের সঙ্গে ডেট করা উচিত। কিন্তু লি জানায় ছোটবেলার কাহিনীর জন্য সে এখন পর্যন্ত আর কোনো মেয়েকে সত্যিকারের ভালোবাসতে পারছে না। এরপর সে ওখান থেকে রেগে চলে আসে। এদিকে লি অনেকদিন ধরে স্কুলে না আসায় সিওন তার জন্য চিন্তায় পড়ে যায়। সিওন লির নাম্বারে ফোন দিয়ে জানায় ডকুমেন্ট ফাইল সাইন করানোর জন্য তাকে বাইরে দেখা করতে হবে। তবে লি সাফ জানিয়ে দেয় যে বাইরে দেখা করা সম্ভব নয়, বরং সে বলে যদি তোমার এতটাই জরুরি হয় তাহলে আমার বাসায় আসো। সিওন এতে সরাসরি রাজি হয়ে যায়। লি এই সিদ্ধান্তে খানিকটা চিন্তায় পড়ে যায়। তার মনে পড়ে ছোটবেলার একটি ঘটনা। তখন সিওনের জন্য এইভাবে অপেক্ষা করছিল, কিন্তু সিওন আসেনি। এবারও লি দ্বিধায় ছিল, সিওন কি সত্যি আসবে? শেষমেশ দরজায় টোকা পড়তেই লি ভেতরে ভেতরে চমকে যায়। দরজা খুলে দেখে সিওন কিছু ড্রিঙ্কসের বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। লির মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এত রাতে ডকুমেন্ট সাইন করানোর জন্যই কি সত্যি কেউ এভাবে আসবে, নাকি এটা কেবল একটা বাহানা? সিওন ঘরে ঢুকে ওয়াশরুমে যাওয়ার কথা বলে, কিন্তু সিওন ওয়াশরুমের দিকে যাওয়ার সময় সিওনের চোখ লির রুমে পড়ে। সিওন যখন লির রুমে প্রবেশ করে সে দেখতে পায় লি আজও তার আর্ট নিয়ে ব্যস্ত থাকে। তখন সে পিছন থেকে লিকে দেখে অতীতে চলে যায় আর দেখতে পাই লিকে ঠিক ছোটবেলার মতোই লাগছিল। যেটা দেখে সিওন তখন লিয়ের সামনে যেতে থাকে, কিন্তু ঠিক সেই মুহূর্তে কিমের একটি মেসেজ আসে আর সিওনের মনোযোগ অন্যদিকে ঘুরে যায়। এরপর সিওন যখন লিয়ের জন্য ড্রিঙ্কস খুলতে যায়, এমন সময় ড্রিঙ্কসটা সিওনের ড্রেসে পড়ে যায়। ড্রেস ভিজে যাওয়ায় সে সঙ্গে সঙ্গে তার টি শার্ট খুলে পরিষ্কার করতে শুরু করে। এটা দেখে লি ঘাবড়ে যায় এবং সিওনের দেওয়া ডকুমেন্ট পড়তে থাকে। এদিকে সিওন তাকে ডকুমেন্ট পড়তে দেখে তার মনে হয় যে লি সেটা বুঝতে পারছে না, যার কারণে সে তার কাছে যেয়ে বোঝাতে শুরু করে। এর ফলে লিয়ের মনে কিছু একটা হতে শুরু করে, আর এই কারণে সে সিওনের থেকে দূরে চলে যেতে চায়। তাই সে সিওনকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু সিওন তার পিছে পিছে গিয়ে বলে, তুমি ছোটবেলার কারণে আমার সাথে এরকম করতে পারো না। এটা শুনে লি যখন পিছে ঘুরে তখন সিওন তার সাথে ধাক্কা খায়, আর এই সবের কারণে সে সিওনকে তুলে নিয়ে বাহিরে বের করে দেয়। এদিকে বাড়ির বাইরে সিওনের কলিগ আর লির ফ্রেন্ড দাঁড়িয়ে ছিল। তারা দুইজন এসব দেখে খুবই অবাক হয়। এদিকে সিওন চলে যাওয়ার পর লি নিজের টি শার্টের ভিতরে মাথা গুজে বসে থাকে। একটু পর যখন সে ওখান থেকে তার রুমে যেতে নেয়, ঠিক এমন সময় তার সিওনের টি শার্টটা চোখে পড়ে, যেটা দেখে সেটা তার সাথে তুলে নিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে লি রাতে ঘুমাতে পারছিল না, তার বারবার শুধু সিওনের কথাই মাথায় আসছিল। তাই সে এবার ডিসাইড করে যে সে এখন ওয়ার্কআউট করবে, কিন্তু এদিকে ওয়ার্কআউট করার পরেও তার ঘুম আসে না, বরং তার মনে হতে থাকে সিওন তার খুব কাছেই রয়েছে। তাই সে এবার পুরোপুরি
ডিসাইড করে যে সে এখন থেকে সিওনকে ইগনোর করবে, যার কারণে সে পরদিন সিওনের শার্ট ড্রাই ওয়াশ করে ডকুমেন্ট সিগনেচার করে সেটা তাকে পাঠিয়ে দেয়। সিওন সেটা হাতে পেয়ে খুব খুশি হয় এবং ফোন দিয়ে ধন্যবাদ বলে, যেটা শুনে লি আবার মনে মনে ভাবতে থাকে সিওন যেভাবে ধন্যবাদ বলেছে যেন তাদের রাতের বেলা কিছুই হয়নি। লিকে তার মা এবং দাদির সাথে বসে থাকতে দেখি, যারা কিনা তখন তাকে একটা মেয়ের সাথে ডেটে পাঠানোর জন্য প্ল্যান করছিল, যেটা বুঝতে পেরে লিও তখন রাজি হয়ে যায়, কারণ তার মনে হচ্ছিল সে যদি ডেটে যায় তাহলে সে এইভাবে সিওনকে ভুলে যেতে পারবে। কিন্তু তারা যেখানে ডেটে যাওয়ার প্ল্যান করছিল সেখানে সিওন আর কিম একসাথে খাবার খেতে এসেছিল, যেখানে সিওন লিকে এই অবস্থায় দেখে তার কিছুটা মন খারাপ হয়। তবে এখানে তার মনে হচ্ছিল আসলে লির এই বিষয়টির ব্যাপারে একদমই কোনো ইন্টারেস্ট নেই, এখানে তাকে জোর করে ব্লাইন্ড ডেটে পাঠানো হয়েছে। অপরদিকে লি তখন ডেটে থাকা অবস্থাতেও বারবার সিওনের কথাই মনে হচ্ছিল, যার কারণে সে তার মাকে গিয়ে বলে এরপর থেকে সে যেন তাকে কোনো ডেটে না পাঠায়, কারণ সে সব জায়গায় সিওনকে নিয়ে আরো বেশি ভাবতে শুরু করে। তার মনে হতে থাকে যেন সে ধীরে ধীরে ওর জন্য পাগল হয়ে পড়ছে। এমন সময় সিওন হঠাৎ এসে হাজির হয় ওর সামনে। সে এসে লিকে ধন্যবাদ জানায় আর একটা ছোট্ট উপহার তুলে দেয় হাতে। তবে উপহারটা দেখে লি যেন খুব একটা খুশি হয় না। এটা দেখে সিওন সঙ্গে সঙ্গেই বলে তুমি আমাকে এটা ফিরিয়ে দাও, আমি এখনই এটা বদলে নিয়ে আসছি। কিন্তু দুর্ভাগ্যবশত দোকানটা বন্ধ হয়ে যায়। আসলে লির উপহারটা খুব ভালো লেগেছিল, কিন্তু সে চুপ থাকে কারণ সে চায় সিওনের সঙ্গে আরেকটু বেশি সময় কাটাতে। এরপর সিওন ওর একদম সামনে এসে দাঁড়ায়, মাথায় আলতো করে হাত রেখে মুচকি হেসে বলে আচ্ছা তুমি তো আগে এত লম্বা ছিলে না, এখন দেখো তোমাকে, তুমি কত লম্বা হয়ে গিয়েছো। লি তখন মনে মনে ভাবে সিওন তুমি এত কাছে আসছো কেন, আমার মনে কেন এই অদ্ভুত অনুভূতি হচ্ছে। এদিকে সিওন সামনে হাঁটতে থাকে, তারপর হঠাৎ ঘুরে লির দিকে তাকিয়ে বলে আমার সাথে চলো। কিন্তু লি এক দৃষ্টিতে সিওনের দিকে তাকিয়ে থাকে যেন রোবটের মতো। পরের দৃশ্যে দেখা যায় লি তার ডাক্তার বন্ধুর সাথে দেখা করতে এসেছে। সে তার বন্ধুকে জিজ্ঞাসা করে বলতো আমি কিভাবে বুঝবো আমি সত্যি সিওনের জন্য কিছু অনুভব করি কিনা আর কেন এরকম অনুভব করছি। ডাক্তার বন্ধুটি হেসে বলে দেখো যদি তুমি ওকে সত্যি ভালোবাসো তাহলে ও না থাকলে তোমার মন খারাপ হবে, তুমি বারবার ভাববে সে এখন কোথায় কি করছে, আর যদি কোনোদিন তাকে অন্য কোনো ছেলের সঙ্গে দেখে ফেলো সেটা তোমার জন্য একেবারে অসহ্য হয়ে উঠবে, তখনই তুমি বুঝবে তোমার অনুভূতিটা শুধু বন্ধুত্ব নয়। ডাক্তারের কথা শুনে লি একটু চুপ হয়ে যায়। সে বাসায় ফিরে এসে নিজেই ভাবতে থাকে আমি সিওনকে একদমই মিস করছি না। 15 ঘন্টা 18 মিনিট 23 সেকেন্ড আগেই তো আমাদের দেখা হয়েছে। গোসল করতে করতে নিজেই নিজেকে বোঝায় এখন তো সিওন স্কুলে আছে, কাজের মধ্যে কোনো ছেলের সঙ্গে তো থাকার প্রশ্নই ওঠে না। শান্ত হও লি, শান্ত হও। অন্যদিকে তখনই স্কুলে হঠাৎ একটা ঘটনা ঘটে যায়। একজন ছাত্র হঠাৎ করে সিঁড়ি থেকে পড়ে যায়, তার পায়ে বেশ খারাপভাবে ব্যথা পায় আর সে উঠে দাঁড়াতে পারে না। সিওন এক মুহূর্ত দেরি না করে ছেলেটাকে নিজের কাঁধে তুলে নেয় আর দ্রুত নিয়ে যায় স্কুলের মেডিকেল রুমে। স্কুলের সেই ডাক্তারটি সিওনকে অনেক দিন ধরেই পছন্দ করত, তাই আহত ছেলেটির বদলে সে সিওনের কথা চিন্তা করতে শুরু করে। হঠাৎ বলে ওঠে তোমার পায়েও নিশ্চয়ই ব্যথা লেগেছে, চলো আমি একটু ঔষধ লাগিয়ে দিই। এ কথা বলেই সে নিচু হয়ে সিওনের পায়ে ওষুধ লাগাতে শুরু করে, কিন্তু তারা কেউই বুঝতে পারে না লি দরজার বাইরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। এই দৃশ্য দেখে লির মনটা খারাপ হয়ে যায়। সে কিছু না বলেই নিজের অফিস রুমে ফিরে যায়। একাকী বসে সে মনে মনে বলে ডাক্তার যা বলেছিল সব বাজে কথা। এসব নিয়ে বিরক্ত হয়ে সে অফিস থেকে বেরিয়ে একটি ফুলের দোকান থেকে ফুল নিয়ে সিওনের কাছে যেতে থাকে। ঠিক তখনই তার ছোটবেলার সব কথা মনে পড়তে শুরু করে, যার কারণে লি তখন ভয় পেয়ে ওই ফুলটা জানালা দিয়ে ফেলে দিয়ে ওখান থেকে একটা শপে চলে আসে এবং সিওনকে তার সাথে দেখা করার জন্য তখন তাকে ডাকে। কিছুক্ষণ পর সিওন সেখানে চলে আসলেই তখন লি সিওনকে বলে সে তার সাথে থাকতে চায়, যেটা শুনে সিওন তখন মনে মনে ভাবে সে এতদিন ভাবছিল লিয়ের আসলে মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। তখন সিওন লিকে বলে আসলে তোমার ফেক জিএফ লাগবে তাই না, যেন তোমার মা আর তোমাকে ব্লাইন্ড ডেটে না পাঠাতে পারে। আচ্ছা যাও, এখন থেকে আমি তোমার নকল জিএফ হতে রাজি আছি। যেটা শুনে লি তাকে শক্ত করে জড়িয়ে ধরে, কারণ তার কাছে সিওন তার চারপাশে থাকবে এটাই অনেক কিছু। এরপর লি যখন তাকে কিস করতে নেয় ঠিক তখনই সিওন তার গাল টেনে ধরে, যা দেখে লি তখন বুঝতে পারে সিওন আসলে কতটা স্ট্রং, তাই তার জন্য তার থেকে একটু দূরত্ব বজায় রাখাই ভালো। এরপর লি সিওনের বাসায় চলে যায়।
ঠিক সেই সময় তার এক ভাই বাসা থেকে বেরিয়ে আসে, যেটা দেখে তখন লি ভাবে তার বয়ফ্রেন্ড তো তার সাথে বাসায় থাকে। ঠিক তখনই তার আরেকটা ভাই যখন বেরিয়ে আসে, এবার এটা দেখে লি পুরো শক হয়ে যায় আর ভাবতে থাকে সিওন কিভাবে একসাথে তার দুই বয়ফ্রেন্ডের সাথে একই বাড়িতে থাকতে পারে। যেটা শুনে সিওন তাকে ঘরের ভিতরে নিয়ে যায় আর তাকে শান্ত করে বলতে থাকে আসলে তারা দুইজন আমার বড় ভাই। যা শুনে লিয়ের দেহ যেন প্রাণ ফিরে পায়। এর পরের দিন সিওন আর লি একসাথে ডেটে চলে যায়, যেখানে তারা দুইজন মিলে ছবি তোলায় অনেক বিজি ছিল। লি এখানে খুব বেশি খুশি ছিল কারণ সিওন তার সাথেই ছিল। এরপর সিওন লিয়ের দেওয়া কেকটি নিয়ে বাড়ি চলে যায়, যেখানে তার ভাই তাকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে লিকে ডেট করতে পারছো, তোমার তো হ্যান্ডসাম ছেলে একদমই পছন্দ না। যেটা শুনে তখন সিওন বলে আমি শুধু তাকে সাহায্য করছি যেন তার মা তাকে অন্য কোথাও ব্লাইন্ড ডেটে না পাঠায়। এর পরের দিন লি সিওনকে হঠাৎ স্কুলের ডাক্তারের সাথে দেখে ফেলে, যা দেখে সে তখন খুব জেলাস ফিল করে। আর একটু পর সে সিওনকে বলে তুমি সবাইকে বলে দাও যে তুমি আর আমি রিলেশনশিপে আছি। তখন সিওন বলে এটা আমার ক্যারিয়ারের জন্য একদমই ভালো হবে না, কারণ তুমি এখানে আমার বস, আর বসের সাথে রিলেশন করলে সবাই অনেক খারাপ কথা বলবে। যেটা শুনে লিও তখন তার কথা বুঝতে পারে, কিন্তু এরপরও সে তখন সিওনকে বলে তুমি ডাক্তারের কাছ থেকে দূরে দূরে থাকবে। ঠিক এটা বলে সে তখন ওখান থেকে চলে যায়। এটা শুনে সিওন তখন কনফিউজড হয়ে যায় আর ভাবে তার আবার কি হলো। এদিকে লিয়ের এক ফ্রেন্ড তাকে বলছিল যে তার কোনো মেয়েদের প্রতি ইন্টারেস্ট নেই, তার ছেলেদের প্রতি ইন্টারেস্ট। এটা আবার ভালো করে জানার জন্য সিওন লিয়ের ওই ফ্রেন্ডের কাছে চলে যায়, যেখানে লিয়ের ফ্রেন্ড তাকে বলে আসলে সে তাকে মিথ্যা কথা বলেছে। যেটা শুনে সিওন তাকে রেগে গিয়ে বলে আসলে তোমরা দুইজন এখনো আগের মতোই রয়েছো, এখনো তোমরা বদলাওনি। আর এখানেই আমরা তখন একটা অতীতের সিন দেখতে পাই, যেখানে সিওন লিকে তার বন্ধু বান্ধবের সাথে বাজি ধরতে দেখে আসলে সে কি সিওনকে ডেটে নিয়ে যেতে পারে কিনা এই নিয়ে। এরপর বর্তমানে এসে সিওন লিকে এই সব কিছু খুলে বলতে থাকে আর বলে তুমি এখনো আগের মতোই রয়ে গিয়েছো। যেটা শুনে তখন লি তাকে বলে তোমার কি আসলেই মনে হয় আমি কোনো মেয়ের জন্য বাজি ধরবো? আমি এমন ছেলে একদমই নই। কিন্তু সিওন তাকে বলে হ্যাঁ তুমি এমনই ছিলে। যা শুনে লি তখন মনে মনে অনেক কষ্ট পায় আর সে তখন মনে মনে ভাবে সিওন যেহেতু আমাকে এতটাই খারাপ ভাবে, তাহলে আমি এখন থেকে খারাপই হয়ে যাব, তাকে এ কথার মানে আমি বুঝিয়ে দেব। এর পরের দিন স্কুলে এসে লি সিওনকে তার অফিসে ডাকে আর বলে আমি তোমাকে আমার ফেক গার্লফ্রেন্ড হওয়ার জন্য মিথ্যা কথা বলেছিলাম আর এতদিন যা যা করেছিলাম সব কিছুই মিথ্যা ছিল। ঠিক এটা বলে লি গাড়ির চাবি সিওনকে দিয়ে বলে এখন থেকে তোমাকে কার ড্রাইভ করতে হবে। যেটা শুনে সিওন তখন সরাসরি না বলে দেয়, যার উত্তরে তখন লি তাকে মনে করিয়ে দেয় সে চাইলে কিন্তু যে কোনো সময় তার বদলে নতুন টিচার নিয়োগ দিতে পারে। যেটা শুনে এবার সিওন না চাইতেও তাকে গাড়ি চালিয়ে একটা রেস্টুরেন্টে নিয়ে যেতে হয়, যেখানে আমরা তখন লিকে ডাক্তারের সাথে দেখা করতে দেখি, যেখানে ডাক্তার তাকে জিজ্ঞাসা করে এই মেয়ে সেই মেয়েটা না যার জন্য তোমার এত সমস্যা হচ্ছে। যেটা শুনে লি তখন বলে এখন ওর জন্য আমার মনে কোনো জায়গা নেই, আমি অলরেডি ঠিক হয়ে গিয়েছি। এরপরে সিনে আমরা দেখতে পাই আসলে ওরা দুইজনকেই অনেক মিস করছিল, কিন্তু কেউ কারো কাছে হার মানছিল না। যেহেতু লি এই স্কুলের হেড ছিল, তাই সে স্কুলের হেড মাস্টারকে ফোন দিয়ে বলে আজকে রাতে স্কুলের সবাইকে নিয়ে একটা ডিনারের আয়োজন করতে। এরপর খাওয়া দাওয়া শেষে সিওন অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে, যার কারণে সে প্রচুর ড্রাঙ্ক হয়ে পড়ে। যেটা দেখে লি এবার তাকে বলে তুমি একদমই চেঞ্জ হওনি। যেটা শুনে সিওন তাকে বলে কেন তুমি কি দেখতে পাচ্ছ না আমি কতটা চেঞ্জ হয়েছি? ঠিক এটা বলে হঠাৎ সিওন তার উপরে তখন বেহুশ হয়ে পড়ে। তখনই ওখানে স্কুলের ওই ডাক্তার যার নাম ছিল মিনাক, সে তখন ওখানে চলে আসে আর বলে সিওন তোমার কারণে এত ড্রিঙ্ক করেছে। যেটা শুনে তখন লি তাকে নিজের চরকায় তেল দিতে বলে, যার উত্তরে তখন মিনাক বলে আচ্ছা তোমার যেহেতু এত সিওনকে নিয়ে সমস্যা হচ্ছে, তাহলে তুমি কেন এখনো ওর পিছে পড়ে আছো? ঠিক তখনই আমরা জানতে পারি আসলে মিনাক আর লি দুইজন ছোটবেলা থেকেই তারা শুধুমাত্র সম্পর্কে বন্ধু নয় বরং কাজিনও ছিল। ছোটবেলা থেকেই মিনাক লিয়ের বাবা মায়ের আদর দেখে ওর উপর হিংসা করত। আজও যখন সে তার হাতে সিওনকে দেখে তখন তার আবারও জেলাসি হতে শুরু করে। এরপর লি যখন মিনাককে জিজ্ঞাসা করে সে কি আসলে তাকে পছন্দ করে, ঠিক এটা নিয়ে তখন তাদের মধ্যে একটা কথা কাটাকাটি হয়ে যায়। তাদের এই কথা কাটাকাটির মাঝে সিওন তখন উঠে যায় আর তাদের দুইজনকে মারামারি করতে দেখে সিওন সেখান থেকে বাড়িতে চলে যায়। এইদিকে তাদের দুইজনের মারামারির মাঝে তারা দুইজন তখন
হুট করে খেয়াল করে আরে সিওন তো গাড়িতে নেই। যেটা দেখে তখন লি মিনাককে নিয়ে তখন সিওনের বাসায় চলে যায়। তখন মিনাক তাকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে তাদের বাড়ি চেনো। যেটা শুনে তখন লি কথা ঘুরিয়ে বলে ছোটবেলা থেকেই আমি সিওনের অনেক কাছের বন্ধু। ঠিক তখনই সেখানে সিওনকে চলে আসতে দেখে তারা দুইজন তখন লুকিয়ে পড়ে। এরপর সিওন যখন ঘরে ঢুকে যায় তখন তারা দুইজন সেখান থেকে চলে আসে। এর পরের দিন সিওনের অনেক খারাপ লাগছিল। তখন সে তার বন্ধুকে বলতে থাকে আমি কালকে রাতে লি এর ওপর কিছু একটা ছুঁড়ে মেরেছি। তখনই আমরা দেখি লি একটা ট্যাক্সিতে করে সেখানে আসে। যেটা দেখে তখন সিওনের বন্ধু তাকে বলে আরে তার কাছে তো গাড়ি আছে, এরপরেও সে কেন ট্যাক্সিতে করে এসেছে। যেটা শুনে তখন সিওন তার ব্যাগে কিছু একটা খুঁজতে থাকে। আর একটু পর সে তার ব্যাগে লি এর গাড়ির চাবি খুঁজে পায়। তখন সিওন সেটা তার বন্ধুকে দিয়ে লিকে ফেরত দিয়ে আসতে বলে, কিন্তু তার বন্ধু তখন তাকে সেটা ফিরিয়ে দেয়। এরপর লি সেখানে এসে তার কাছ থেকে চাবিটি নিয়ে সেখান থেকে তখন চলে যায়। যাওয়ার আগে সে তাকে একটা হ্যাং ওভারের মেডিসিন দিয়ে যায়। যেটা দেখে তখন সিওন তার বন্ধুকে বলে আচ্ছা ও কি আমাকে কোনো বিষ দিয়ে গেল। এরপর তারা দুইজন মিলে মিনাকের কাছে চলে যায়। যেটা দেখে তখন মিনাক বলে এটার মধ্যে কোনো বিষ নেই। এটা শুনে সিওন সাথে সাথে মেডিসিনটা খেয়ে ফেলে। এর পরের সিনে হেডমাস্টার সিওনকে কিছু কাজ করার জন্য অর্ডার দেয়। যেটা দেখে লি তখন রেগে গিয়ে হেডমাস্টারকে বলে এখন থেকে সিওন শুধু আমার এবং সে শুধু আমার জন্য কাজ করবে। এটা দেখে সিওন অনেক অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে হঠাৎ করে তার আবার কি হলো। অন্যদিকে রাতের বেলা মিনাকের একটা পার্টি ছিল, যার কারণে তার বন্ধু তাকে ফোন দিয়ে বলে কোনো একটা মেয়েকে তোমার সাথে করে নিয়ে এসো যেন পার্টির সবাই ভাবে সে তোমার গার্লফ্রেন্ড। এটা শুনে মিনাক তখন সিওনকে এই ব্যাপারে বলে। সিওনও এতে রাজি হয়ে যায়। এরপর মিনাক বলে পার্টিতে আমাদের দুইজনকে কাপলের মতো আচরণ করতে হবে। কিছুক্ষণ পর তারা দুইজন পার্টিতে চলে যায়। মিনাক অনেকবার তার মনের কথা সিওনকে নানাভাবে বলতে চায়, কিন্তু সিওন প্রত্যেকবারই তা মজা হিসেবে নেয়। এরপর তারা দুজন সিওনের বাড়িতে ফিরে আসে, যেখানে লি তার বাড়ির বাইরে আগে থেকেই দাঁড়িয়েছিল। সে তাদের দুইজনকে এত হাসি খুশি দেখে অনেক কষ্ট পায়। বাড়ি গিয়ে সিওনের দেওয়া গিফটের সাথে কথা বলতে থাকে এবং মনে মনে বলে সিওন তুমি তো কখনো আমার সাথে এত হাসি খুশি ভাবে কথা বলনি। পরের দিন আমরা সবাইকে ক্যান্টিনে দেখি। সেখানে মিনাককে বিরক্ত করতে লি তার সামনে হঠাৎই বিজনেসের কথা বলছিল। এদিকে সিওন তখন জানতো না যে লি আর মিনাক কাজিন। এইসব দেখে মিনাক রেগে গিয়ে লির ওপর খাবার ফেলে দেয়, যার কারণে লি তখন অনেক রেগে যায় এবং তারা দুইজন আবারও ঝগড়া শুরু করে। ঠিক এমন সময় সিওন রেগে গিয়ে বলে লি তোমার কি হয়েছে, তুমি এরকম কেন করছো। যেটা শুনে লি সেখান থেকে তার অফিসে চলে যায় আর সিওনকেও তার সাথে অফিসে দেখা করতে বলে। ওখানে লি তাকে একটা প্রজেক্টের কাজ করতে দেয়। কিছুক্ষণ পরে যখন সিওন সেই প্রজেক্ট সম্পর্কে জানতে তার অফিসে যায় তখন সে দেখে লি ওখানে নেই। সিওন তাকে কল দিলে লি বাসায় এসে দেখা করতে বলে। সিওন যখন তার বাসায় আসে লি তার জন্য খাবার রান্না করে। সিওন খাবার খেয়ে তার অনেক প্রশংসা করে। এরপর সিওন তার ডিজাইনিং রুমে যায়। ডিজাইন গুলো দেখে বলে তুমি কি এখনো আগের মতো মেয়েদের জামা ডিজাইন করো। যেটা দেখে লি তাকে এর উত্তর না দিয়ে তখন নিজের বাসায় তাকে ফিরে যেতে বলে। এর পরের দিন অফিসে গেলে লি তাকে ডেকে বলে আজকে আর তোমাকে আমার গাড়ি ড্রাইভ করে নিয়ে যেতে হবে না, আমি একটা মিটিং এ যাচ্ছি। যেটা শুনে সিওন মনে মনে ভাবতে থাকে এমন কোন মিটিং এ যাচ্ছে সে যেখানে আমি গাড়ি ড্রাইভ করে নিয়ে যেতে পারবো না। লি আবার কোনো ব্লাইন্ড ডেটে যাচ্ছে না তো। এরপরে সিনে সিওন যখন বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিল তখন লি তাকে সেখানে দেখে তার গাড়ি ড্রাইভ করে নিয়ে যেতে বলে। এরপর যখন তারা দুইজন বাসার দিকেই ফিরছিল তখন একটি ড্রাঙ্ক ব্যক্তি গাড়ি চালাচ্ছিল তাদের গাড়ির সামনে। হঠাৎ করে সেই ব্যক্তি গাড়ি থামিয়ে দিলে সিওন লিকে বাঁচাতে তার হাত দিয়ে তাকে ধাক্কা দেয় আর এদিকে লি তখন চোখ বন্ধ করে ফেলে। এরপর সিওন রেগে গিয়ে ওই ড্রাঙ্ক ব্যক্তির গাড়ির সামনে দিয়ে চলে যায়, যেটা ওই ড্রাঙ্ক ব্যক্তিকে বোঝাতে চায়, কিন্তু সেই ব্যক্তি কিছু বুঝে না, উল্টো তার গায়ে হাত তুলতে নেয়। ঠিক এমন সময় লি এসে তার হাত ধরে নেয় এবং তারা দুইজন মিলে তাকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। সেখান থেকে আমরা জানতে পারি এই ব্যক্তির নামে আগেও এরকম অনেক মামলা হয়েছে। পুলিশ স্টেশন থেকে ফিরে আসার পর সিওন লিকে বকা দিতে থাকে কেন সে ওই ব্যক্তির গাড়ির সামনে চলে গিয়েছিল। তারপর সিওন অনেক কষ্ট নিয়ে লির বাবা মায়ের কথা বলতে গিয়ে আটকে যায়। যেটা দেখে লি তাকে তার বাবা মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু সিওন কিছু না বলে চলে আসে, যার কারণে পরের দিন লি সিওনের এক ফ্রেন্ডের সাথে দেখা করে আর সিওনের বাবা মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। সেখান থেকে সে তখন জানতে পারে তার বাবা মাও ঠিক এরকম ড্রাঙ্ক ব্যক্তির গাড়ির সামনে চলে যাওয়ার কারণে অ্যাক্সিডেন্ট হয় এবং তারা সেখানেই মারা যান। যেটা শুনে এর পরের দিন লি দৌড়ানোর জন্য বের হলে সে সিওনের বাসার সামনে গিয়ে তার জন্য অপেক্ষা করতে থাকে। এরপর সিওন তার বাসা থেকে দৌড়ানোর জন্য বের হলে লি তাকে দেখে তখন লুকিয়ে পড়ে। যখন সিওন দৌড়াতে থাকে
লিও এটা দেখে তার পিছু পিছু যেতে শুরু করে। আর একটু পরেই সিওন বুঝতে পারে তার পিছনে লি আছে, তাই সে তখন তাকে ডাক দেয়। যেটা শুনে লি তার সামনে চলে আসে আর বলে, আমাকে ক্ষমা করে দিও। এর উত্তরে সিওন জানতে চায় সেটা কি কারণে। তখন লি তাকে বলে, অতীতে যা কিছু হয়েছে তার সব কিছুর জন্য। তবে তুমি মনে রেখো, আমি তোমাকে আগেও পছন্দ করতাম, এখনো পছন্দ করি। যেটা শুনে ঠিক তখনই সিওন তাকে একটা থাপ্পড় দিয়ে সেখান থেকে চলে আসে। কিন্তু বাসায় আসার পর তার হার্টবিট তখন অস্বাভাবিকভাবে বেড়ে যায়। অপরদিকে লি এই সব কিছু ডাক্তারকে খুলে বলে। তখন ডাক্তার তাকে বলে, তুমি সিওনকে বোঝাও যে তুমি তাকে কতটা ভালোবাসো আর চোখের দিকে তাকিয়ে কথা বলো। যেটা শুনে লি পরের দিন সিওনের সাথে কথা বলতে চাইলে সিওন সেখান থেকে উঠে চলে যায়। এটা দেখে তখন লি মনে মনে ভাবে, যাই হোক, সে তো আমার অফিসে ঠিকই রিপোর্ট জমা দিতে আসবে। কিন্তু তার এই ভুল ধারণা ভেঙে যায় যখন সিওন তাকে রিপোর্ট ইমেল করে দেয়। যা দেখে লি তখন তার বাসায় চলে যায়। তখন সিওন তাকে বলে, আমি তোমাকে অ্যাভয়েড করতে চাই না, তাই তুমিও আমাকে ছোটবেলার সব কিছু খুলে বলো। যেটা শুনে এবার লি বলতে শুরু করে, আসলে সেই দিন সেই ছেলেগুলো তোমার সাথে ডেট করার জন্য বাজে ধরেছিল। যেটা দেখে আমি তাদের টাকা দিয়েছিলাম যেন তারা তোমার সাথে ডেট না করে, কিন্তু তুমি তো আমাকে এতদিন ভুল বুঝে এসেছো। যেটা শুনে সিওন তখন তার ভুলের জন্য ক্ষমা চায়। আর সেটা দেখে লি তখন বলে, ভুল তোমার না, ভুলটা ছিল আমার, কারণ আমি তোমাকে এতদিনেও সত্যিটা বলতে পারিনি। এবার এটা শুনে সিওন লিকে বলে, সব কিছু ঠিক আছে, কিন্তু আমি তো আসলে হ্যান্ডসাম ছেলেদের পছন্দ করি না। যা শুনে এবার লি পুরো আকাশ থেকে পড়ে যায় আর আয়নার দিকে তাকিয়ে নিজের প্রতিচ্ছবির দিকে চেয়ে বলে, তাহলে এত বছর আমি কার জন্য কষ্ট করলাম। অপরদিকে সিওন তখন তার ভাইয়ের ক্লাবে বসে বসে ড্রিঙ্ক করছিল। ঠিক এমন সময় লি তাকে কল করে। এদিকে সিওনের এমন অবস্থা দেখে তার ভাই ফোনটা রিসিভ করে আর বলে, সিওন একদম ড্রাঙ্ক হয়ে আছে। ঠিক এটা বলে সিওনের ভাই ফোনটা কেটে দিয়ে সাথে সাথে তার ফোন থেকে কল লিস্টের নাম্বারটা ডিলিট করে ফেলে, যেন সকালে উঠে সিওন লজ্জা না পায়। এর কিছুক্ষণ পর লি তার সাথে দেখা করতে ক্লাবে চলে আসে আর বলে, তুমি আমার সাথে এখন এরকম কেন করছো? আর তুমি তো আমাকে বলেছিলে তুমি এই সব কিছু আর করবে না। যেটা শুনে তখন সিওন বলে, তুমি কি আবার আমার জীবনে ফিরে আসছো? তখন লি বলে, একদমই না, কারণ তোমাকে এখনো আমার অনেক বোঝা বাকি। যেটা শুনে তখন সিওন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আবার 15 বছরের জন্য গায়েব হয়ে যাবে? আর তার উত্তরে লি তখন মাথা নেড়ে না বলে। যেটা শুনে সিওন তাকে বলে, তুমি আমাকে প্রমিস করো। লি তখন বলে, হ্যাঁ প্রমিস। এর পরের দিন সিওন হঠাৎ লাফ দিয়ে ঘুম থেকে উঠে যায়। তখন সে বুঝতে পারছিল না সে যা কিছু দেখেছে সব কিছু স্বপ্ন ছিল নাকি সত্যি। সে তাড়াতাড়ি করে নিজের ফোনটা হাতে নিয়ে কল লিস্ট চেক করে আর দেখে সেখানে লিয়ের কোনো কল নেই। যেটা দেখে সিওন তখন মনে মনে ভাবতে থাকে, তাহলে এতক্ষণ যা কিছু দেখলাম সবই কি স্বপ্ন ছিল? এর পরের দিন সিওন তখন মিনাকের কাছে যাচ্ছিল। তখন হঠাৎ শুনতে পায় মিনাক কারো সাথে যেন কোনো একটা বিষয় নিয়ে কথা বলছে। তাদের কথা বলার মাধ্যমে সিওন তখন জানতে পারে আসলে মিনাক লিয়ের কাজিন হয়। তখন মিনাক এই ব্যাপারটা লুকিয়ে রাখার জন্য সিওনের কাছে সরি বলে, কিন্তু সিওন তখন বলে, আমি আগেই এটা জানতাম। এই কথা শুনে মিনাক তখন সত্যি অনেক খুশি হয়, কারণ অন্তত সিওন একজন এমন মানুষ যে তাকে এটা জানার পরেও অন্যদের মতো দূরে ঠেলে দেয়নি। না হলে তো অন্য মানুষরা তাকে সব সময় অন্য চোখে দেখে। রাতের বেলায় লি সিওনের বাসার সামনে এসে তার গাড়ির চাবি ফিরিয়ে দেয় আর তারা দুইজন মিলে তখন ডিনারে চলে যায়। এর কিছুক্ষণ পর ডিনার থেকে ফিরে এসে সিওন একটা মেয়েকে বাড়ির সামনে দাঁড় করায়, যেটা সেই আগের মেয়েটি ছিল যার হাতে অনেক টাকা ছিল আর যার সঙ্গে পার্কে একদিন সিওনের দেখা হয়েছিল। যেটা দেখে সিওন এবার তার ভাইদের বলে সেই মেয়েটিকে যেন কিছুদিনের জন্য তাদের বাড়িতে থাকতে দেওয়া হয়। পরের দিন যখন সিওন তার স্কুলের কলিগদের সাথে ট্রিপে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, তখন হঠাৎ লি আর মিনাককেও তার সাথে যাওয়ার জন্য সেখানে চলে আসে। তবে এখানে লি জানতে পারে মিনাক তাদের সাথে এখনই যাচ্ছে না, সে একদিন পরে ট্রিপে জয়েন করবে। কিছুক্ষণের মধ্যেই সবাই মিলে বাসের যাত্রা শুরু করে আর তখনই দেখা যায় লির শরীর খারাপ হয়ে যাচ্ছে, কারণ সে 15 বছর পর আবারও লম্বা রোড ট্রিপে বের হয়েছে আর বাস জার্নিতে তার ভীষণ অসহ্য লাগে। এটা দেখে এবার সিওন তার পাশে বসে তার হাত ধরে টিপে দিতে শুরু করে যাতে সে কিছুটা রিল্যাক্স ফিল করতে পারে। আর সিওনকে পাশে পেয়ে লি তখন খুশিতে যেন সবকিছু ভুলে যায়। কিছুক্ষণ পর যখন তারা গন্তব্যে পৌঁছালে সিওন যখন সমুদ্রের ধারে একা একা পানি নিয়ে খেলছিল, তখন তার পাতলা কাপড় ভিজে যেতে দেখে লি এসে তার জ্যাকেটটি খুলে তাকে গায়ে পরিয়ে দেয়। এরপর সিওন সেখান থেকে উঠে চলে যেতে চাইলে তার পেছন থেকে লি হঠাৎ করে তার কাঁধে মাথা রাখে আর এই দৃশ্য তখন দূর থেকে মিনাক দেখে ফেলে আর মনে মনে অনেক কষ্ট পায়। রাতের বেলা সিওন মিনাকের কাছে এসে বলে, তুমি কেন আমাকে এত ডিস্টার্ব করো? তোমার জন্য বারবার
তোমার কথাই মাথায় ঘুরপাক খায়। তখন লি বলে, তুমি যদি চাও আমি আর কখনোই তোমার সামনে আসবো না, তাহলে তুমিও আর ডিস্টার্ব হবে না। এই কথা বলে লি সিওনের চোখে হাত রাখে আর হঠাৎ করে তার ঠোঁটে একটা কিস করে, যা দেখে সিওন তখন রেগে যায় আর বাথরুমে যাওয়ার বাহানা করে উঠে সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর লিও তার পেছনে পেছনে সেখান থেকে বেরিয়ে যায়। এই দৃশ্য মিনাক আবারও দেখে অনেক কষ্ট পায়। এরপর বাইরে সিওন লিকে বলে, কালকে আমার কম্পিটিশন আছে, আমি প্রস্তুতি নিতে চাই, তুমি আমাকে প্লিজ আর একটুও ডিস্টার্ব করবে না। তখন লি নরম গলায় বলে, আমি 15 বছর ধরে অপেক্ষা করেছি, আর একটা দিন অপেক্ষা করা আমার জন্য কিছুই না। রাতে সিওন তার বন্ধুর সঙ্গে সবকিছু শেয়ার করে আর বলে লি হঠাৎ করে তাকে কিস করেছে। সব শুনে তার বন্ধু তখন মুচকি হেসে বলে, তুমি তাকে না করনি মানে তোমার মনেও কিছু একটা আছে, তুমি আসলে তাকে পছন্দ করো তাই না? সিওন কিছু না বলে চুপ করে থাকে আর ভেতরে ভেতরে যেন নিজের মনকে বোঝার চেষ্টা করতে থাকে। এর পরের দিন আমরা দেখি লি আর মিনাক বাসের ভিতরে একসাথে বসে আছে। তারা দুইজন একে অপরের দিকে তাকিয়ে মুখের বিভিন্ন রকম উল্টাপাল্টা ভঙ্গি করতে থাকে, এক প্রকার একে অপরকে বিরক্ত করার মতো আচরণ করছিল। এরপর যখন লি সিওনকে দেখতে পায় তখন মিনাক ইচ্ছে করে তার সামনে চলে আসে যাতে লি আর সিওনকে দেখতে না পায়। এই ঘটনায় লি একটু অসুস্থ অনুভব করতে থাকে, যার কারণে বাস থামাতে হয়। বাস থামার পর লি ধীরে ধীরে সিওনের দিকে এগিয়ে যেতে থাকে, যা দেখে সিওনের মনে হয় লি হয়তো এবার তাকে কিস করতে আসছে। তাই সে তাড়াতাড়ি নিজের ঠোঁটে হাত রেখে লিকে থামিয়ে দেয়, কিন্তু বাস্তবে লি আসলে কিস করতে নয়, সিওনের মাথা থেকে একটা পাতা সরানোর জন্য এগিয়ে এসেছিল। যেটা বুঝতে পেরে তখন সিওনের মনে হালকা অস্বস্তি হয়। এর পরের দৃশ্যে আমরা দেখি মিনাক চেষ্টা করছিল সিওনকে তার মনের কথা বলার, কিন্তু সিওনের কথাবার্তার ধরন এবং ব্যবহারে সে বুঝতে পারে যে সিওনের মনে তার জন্য কোনো অনুভূতি নেই। এই ব্যাপারটা মিনাককে প্রচন্ড কষ্ট দেয় আর সে সরাসরি লিয়ের সাথে দেখা করে আর রেগে গিয়ে বলে সে বহু বছর ধরেই সিওনকে ভালোবাসে। অপরদিকে সিওন লিয়ের বাসায় হঠাৎ করে তখন চলে যায়, কারণ তার মনে হচ্ছিল লি তাকে সুন্দর করে কিস করেনি। এর পরের দিন লি তার স্কুলে গেলে জানতে পারে তাকে তার দাদি ডিরেক্টর থেকে সরিয়ে মিনাককে সেখানে বসিয়ে দিয়েছে। এদিকে সিওন মিনাকের কাছ থেকে কারণ জানতে চাইলে সে তখন বলে তাকে পাওয়ার জন্য তার এটা করার প্রয়োজন ছিল। এদিকে সিওন লিকে স্কুলে না দেখে তখন বুঝতে পারে সে লিকে ভালোবেসে ফেলেছে, তাই সে তার বাসার দিকে তখনই যেতে শুরু করে। সেখানে গিয়ে সে দেখতে পায় লি তার বাসার সামনে তখন দাঁড়িয়ে রয়েছে, যেটা দেখে এরপর তারা দুইজন মিলে তখন ঘুরতে বেরিয়ে যায়, যেখানে তারা দুইজন মিলে অনেক ভালো সময় কাটায়। এদিকে লি তার মায়ের বিজনেসে তখন সাহায্য করছিল, যার কারণে তার মা একদিন তাদের বাসায় এসে তখন বুঝতে পারে লি আসলে সিওনকে ডেট করছে, যা দেখে তখন লিয়ের মা সিওনকে ব্রেকআপ করে নিতে বলে। যেটা শুনে তখন সিওন মনে মনে ভাবে আমি কিভাবে তার সাথে ব্রেকআপ করব, কিন্তু তাও সিওন মনের ভেতর পাথর রেখে লিকে ডেকে বলে আমি তোমার সাথে আর থাকতে চাই না, আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। তখন লি তাকে বলে তুমি আমার সাথে কেন ব্রেকআপ করতে চাও, আমি বড়লোক বলে নাকি সুন্দর দেখতে বলে? যেটা শুনে তখন সিওন বলে আমি তোমাকে ভালোবাসি না। যা শুনে লি সেখান থেকে তখন চলে যায়। যেটা দেখে সিওন একটু পরে বুঝতে পারে সে আসলে লিকে কতটা ভালোবাসে এবং তাকে ছাড়া সে একদমই থাকতে পারবে না। তাই সে তার কাছে আবারও চলে যায়, কিন্তু এখন লি তাকে ইগনোর করে। এরপর সিওন রাতের বেলা ঘুমাতে গেলে তার মাথায় শুধু লিয়ের সাথে কাটানো মুহূর্তগুলোই মনে পড়তে থাকে। তাই সে ঘুম থেকে উঠে লিয়ের বাসায় চলে যায়, যেটা দেখে লি তাকে বাসার ভিতরে নিয়ে আসে এবং তাদের দুইজনের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে যায় এবং তারা খুব সুন্দর সুন্দর সময় কাটায়। এরপর মিনাক তখন সিওনকে তার মনের কথা বলে দেয়, কিন্তু সিওন তাকে বলে সে অন্য কেউকে ভালোবাসে। যা শুনে মিনাক বলে সমস্যা নেই, আমরা সারা জীবন না হয় বন্ধু হয়ে থাকবো। এর পরের দিন আমরা দেখি সিওন আর লি দুইজন মিলে তার মা এবং দাদির সাথে দেখা করতে গিয়েছে, যেখানে তাদের দুইজনকে একসাথে দেখে তারা সবকিছু মেনে নেয়। আর এই হ্যাপি এন্ডিং এর মাধ্যমেই আজকের এই সুন্দর ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। আমি আজকের ভিডিওটি আপনাদেরকে একদমই ভালোভাবে বোঝাতে পারিনি, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।